অধ্যায় বাঙালি, বাংলা, বাংলাদেশ। একজন বাঙালি দেখতে কেমন? বাঙালিরা দেখতে ইংরেজের মতো ধবধবে সাদা নয়, নয় নিগ্রোর মতো মিশমিশে কালো। বাঙালিরা অর্থাৎ আমরা, তুমি, আমি এবং সবাই আকারে হয়ে থাকি মাঝারি রকমের। আমাদের মাথায় আকৃতি না লম্বা না গোল। আমাদের নাকগুলো তীক্ষ্ণও নয়, আবার ভোঁতাও নয়, এর মাঝামাঝি। উচ্চতায় আমাদের অধিকাংশই 5 ফুটের উপরে, আবার 6 ফুটের নিচে। এ হচ্ছে বাঙালিদের সাধারণ রূপ। চারিদিকে তাকালে এটা সহজে বোঝা যায় আমাদের পূর্বপুরুষ কারা, আমরা কাদের বিবর্তনের পরিণতি। আমরা একদিনে আজকের এ ছোটোখাটো আকাশ শ্যামল গায়ের রং লাভ করিনি, আমাদের পূর্বপুরুষ রয়েছে। নৃতাত্ত্বিকেরা অনেক গবেষণা করে সিদ্ধান্তে এসেছেন আমাদের পূর্বপুরুষ হচ্ছে সিংহলের ভেড্ডারা। এরা অনেক আগে সারা ভারতে ছড়িয়েছিল। আমাদের শরীরের রক্তে তাদের রক্ত রয়েছে বেশি পরিমাণে, তবে আমরা অজস্র রক্তধারার মিশ্রণ। আমাদের শরীরে যুগে যুগে নানা জাতির রক্ত এসে ভালোবাসার মতো মিশে গেছে। রবীন্দ্রনাথ ভারততীর্থ কবিতায় বলেছিলেন, ভারতবর্ষে শক, হুন, মোগল, পাঠান সবাই লীন হয়ে আছে। ঠিক তেমনি বাঙালির শ্যামল শরীরে ঘুমিয়ে আছে অনেক রক্তস্রোত। আমরা ভেড্ডাদের উত্তরপুরুষ। আদিবাসী, সাঁওতাল, মুন্ডা, মালবাহারি, ওরাও এদের মধ্যেই শুধু নয়, নিম্নবর্ণের হিন্দুদের মধ্যে, এমনকি উচ্চবর্ণের হিন্দু ও মুসলমানের মধ্যেও এদের উপাদান প্রচুর পাওয়া গেছে। ভেড্ডা রক্তধারার সাথে পরে মিলিত হয় আরও একটি রক্তধারা। এ ধারাটি হলো মঙ্গোলীয়। মঙ্গোলীয়দের চোখের গঠন বড় বিচিত্র। তাদের চোখ বাদামি রঙের লাল আভা মাখা, আর চোখের কোণে থাকে ভাঁজ। বাঙালিদের মধ্যে এরকম রূপ বহু দেখা যায়। এরপরে বাঙালির শরীরে মেশে আরও একটি রক্তধারা, এদের বলা হয় ইন্দো আর্য। আর্যরা ছিল সুদেহী, গায়ের রং গৌর, আকারে দীর্ঘ, আর তাদের নাক বেশ তীক্ষ্ণ। অনেক বাঙালির মধ্যে এদের বৈশিষ্ট্যও চোখে পড়ে। এরপরে এদেশে আসে পারস্যের তুর্কিস্তান থেকে শকেরা। এরাও আমাদের রক্তে মিশে যায়। এভাবে নানা আকারের বিভিন্ন রঙের মানুষের মিলনের ফল আমরা। শকদের পরেও বাঙালির রক্তে মিশেছে আরও অনেক রক্ত। বিদেশ থেকে এসেছে বিভিন্ন সময়ে বিজয়ীরা, এদের শাসন করেছে, এখানে বিয়ে করেছে, বাঙালিদের মধ্যে মিশে গেছে। এসেছে মানুষ আরব থেকে, পারস্য থেকে, এসেছে আরও বহু দেশ থেকে, তারাও আমাদের মধ্যে আছে। বাঙালি মুসলমানেরা কিন্তু প্রকৃতই বাঙালি। একালে বাঙালিদের মধ্যে কেউ কেউ নিরর্থক গর্ব করত যে তারা এদেশের নয়, তারা অমলিন মরুভূ আরবের। আমাদের মাঝে আরব রক্ত কিছুটা থাকতে পারে, কিন্তু আমরা এদেশেরই। আমরা আবহমান কাল ধরে বাঙালি। এদেশে মুসলমানদের আগমনের পরে, অনেকটা ত্রয়োদশ শতাব্দীর পরে, এদেশের দরিদ্ররা, নিম্নবর্ণের লোকেরা, উৎপীড়িত বৌদ্ধরা মুসলমান হতে থাকে। কেননা মুসলমানরা সে সময় এসেছে বিজয়ীর বেশে। অনেকে বিজয়ী শক্তির মোহে, অনেকে ধর্মের মোহে, এবং অধিকাংশ দারিদ্র্য ও অত্যাচার থেকে মুক্তির জন্য মুসলমান হয়েছে। এরা জাতিতে বাঙালি আর ধর্মে মুসলমান, যেমন আমরা। আমাদের প্রধান পরিচয় আমরা বাঙালি। তবে বহুদিন বাঙালি মুসলমানদের মধ্যে কখনো ঠান্ডা, কখনো উত্তপ্ত লড়াই চলেছে নিজেদের জাতিত্ব নিয়ে। মুসলমানদের একদল, যারা কোনো রকমে অর্থ ও মর্যাদা লাভ করতে পেরেছিল, তারা গর্ব করতে ভালোবাসত এই বলে যে তারা এদেশের নয়, তারা আরব ইরানের। এরা ছিল অনেকটা গৃহহীনের মতো, বাস করত এদেশে, খেত এদেশের মাছ ভাত, কিন্তু স্বপ্ন দেখত আরব ইরানের। আরও একটি দল ছিল যারা অর্থ লাভ করতে পারেনি, সমাজের মাতব্বর হতে চায়নি, তারা নিজেদের দাবি করে এসেছে বাংলার বাঙালি বলে। এই দুদলের বিরোধ অনেক দিন ছিল। ত্রয়োদশ শতক থেকে সেদিন পর্যন্ত এই বিরোধে বাঙালি মুসলমানেরা সময় কাটিয়েছে। এজন্য মধ্যযুগের এক মহৎ কবি রেগে গিয়ে বলেছিলেন, যারা বাংলায় জন্মে বাংলা ভাষাকে ঘৃণা করে, তারা কেন এদেশ ছেড়ে চলে যায় না?
তারা চলে যাক। এই কবির নাম আব্দুল হাকিম। আমরা আজ যে সত্য প্রতিষ্ঠিত করেছি, আমরা বাঙালি, বাংলা আমাদের ভাষা, বাংলাদেশ আমাদের দেশ। বাংলা ভাষা কোথা থেকে এলো? অন্য সকল কিছুর মতো ভাষাও জন্ম নেয়, বিকশিত হয়, কালে কালে রূপ বদলায়। আজ যে বাংলা ভাষায় আমরা কথা বলি, কবিতা লিখি, গান গাই, অনেক আগে এই ভাষা এরকম ছিল না। বাংলা ভাষার প্রথম বই চর্যাপদ আমরা অনেকে পড়তেও পারবো না, অর্থ তো এক বিন্দুও বুঝবো না। কেননা 1000 বছর আগে যখন বাংলা ভাষার জন্ম হচ্ছিল, তখন তা ছিল আধো গঠিত। তার ব্যবহৃত শব্দগুলো ছিল অত্যন্ত পুরনো, যার অনেক শব্দ আজ আর কেউ ব্যবহার করে না। সে ভাষার বানানো ছিল আজকের মতো নয়। কিন্তু চর্যাপদ এ যে বাংলা ভাষা সৃষ্টি হয়, তা তো একদিনে হয়নি। হঠাৎ বাংলা ভাষা সৃষ্টি হয়ে এসে কবিদের বলেনি, আমাকে দিয়ে কবিতা লেখো। বাংলা ভাষা আরও একটি পুরনো ভাষার ক্রমবদলের ফল। ওই পুরনো ভাষাটির নাম প্রাচীন ভারতীয় আর্য ভাষা। এই প্রাচীন ভারতীয় আর্য ভাষা মানুষের মুখে মুখে বদলে পরিণত হয়েছে বাংলা ভাষায়। ভাষা বদলায় মানুষের কণ্ঠে। সব মানুষ একরকম উচ্চারণ করে না। কঠিন শব্দ মানুষ সহজ করে উচ্চারণ করতে চায়। এর ফলে 50 কি 100 বা তার চেয়েও বেশি সময় পরে দেখা যায় ওই ভাষার অনেক শব্দের উচ্চারণ বদলে গেছে, বানান বদলে গেছে। দেখা যায় কোনো ভাষায় 100 বছর আগে যেসব শব্দ ব্যবহৃত হতো, সেগুলোর আর ব্যবহার হচ্ছে না। তার বদলে মহাসমারোহে রাজত্ব বসিয়েছে নতুন নতুন শব্দ। এভাবে ভাষা বদলে যায়। এক ভাষার বুক থেকে সদ্য জন্ম নেয় নতুন এক ভাষা, যার কথা বেশ আগে ভাবাও যেত না। কিছু শব্দের বদল দেখা যাক। চন্দ্র একটি প্রাচীন ভারতীয় একটি প্রাচীন ভারতীয় আর্য বা সংস্কৃত শব্দ। শব্দটি সুন্দর, মনোরম, কিন্তু উচ্চারণ করতে বেশ কষ্ট হয়। মানুষ ক্রমে এর উচ্চারণ করতে লাগলো চন্দ। র ফলা বাদ গেল, উচ্চারণ সহজ হয়ে উঠল। এরকম চলল অনেক বছর। পরে একদা নাসিক্যধ্বনি দন্ত ন ও বাদ পড়ল এবং চয়ের গায়ে লাগলো আনুনাসিক আকার। এভাবে চন্দ্র হয়ে উঠল চাঁদ। এভাবে কর্ণ হয়ে গেল কর্ণ এবং তারপরে হয়ে উঠল কান। আরও কিছু শব্দের বদল দেখা যাক। হস্ত থেকে হত, হাত থেকে হাত, বংশী থেকে বংশী, থেকে বাঁশি থেকে বাঁশি, বধূ থেকে বহু থেকে বউ, আলোক থেকে আলো, অ থেকে আলো, নৃত্য থেকে নচ্য থেকে নাচ। ভাষা এভাবে বদলে যায়। প্রাচীন ভারতীয় আর্য ভাষা দিনে দিনে বদলে একসময় হয়ে ওঠে বাংলা ভাষা। বাংলা ভাষার কিছু নিয়ম রয়েছে, খামখেয়ালে ভাষা বদলায় না। ভাষা মেনে চলে কতগুলো নিয়ম কানুন। প্রাচীন ভারতীয় আর্য ভাষা একদিন পরিবর্তিত হয়ে রূপ নেয় পালি নামক এক ভাষায়। পালি ভাষায় বৌদ্ধরা তাদের ধর্মগ্রন্থ ও অন্যান্য নানা রকম বই লিখেছে। পালি ভাষা ক্রমে আরও পরিবর্তিত হয়, তার উচ্চারণ আরও সহজ সরল রূপ নেয় এবং জন্ম নেয় প্রাকৃত ভাষা। এ বদল একদিনে হয়নি, প্রায় 1000 বছরেরও বেশি সময় লেগেছে এর জন্য। প্রাকৃত ভাষা আবার বদলাতে থাকে, অনেক দিন ধরে বদলায়। তারপর 10ম শতকের মাঝভাগে এসে এই প্রাকৃত ভাষার আরও বদলানো একটি রূপ থেকে উদ্ভূত হয় একটি নতুন ভাষা, যার নাম বাংলা। এ ভাষা আমাদের। কেউ কেউ মনে করে বাংলা ভাষার উদ্ভব ঘটেছে 7ম শতাব্দীতে, কিন্তু আজকাল আর বাংলা ভাষাকে এত প্রাচীন বলে মনে করা হয় না। মনে করা হয় 950 খ্রিস্টাব্দের কাছাকাছি কোনো সময়ে বাংলা ভাষার জন্ম হয়েছিল। প্রাচীন এই বাংলা ভাষার পরিচয় আছে চর্যাপদ নামক বইটির কবিতাগুলোতে। এর বাংলা ভাষা প্রাচীন বাংলা ভাষা, সদ্য জন্মলাভ করেছে, তার আকৃতি পরিপূর্ণ হয়ে ওঠেনি। এর ভাষা কেমন কেমন লাগে। এর শব্দগুলো আমাদের অপরিচিত। এর শব্দ ব্যবহারের রীতি আজকের রীতি থেকে ভিন্ন। এর কবিতাগুলো পড়ে অর্থ বুঝতে কষ্ট হয়। আলো অন্ধকারের রহস্য এর ভাষার মধ্যে জড়িয়ে আছে। এজন্য এ ভাষাকে বলা হয় সান্ধ্য ভাষা।
সন্ধ্যার কুহেলিকা এর পঙ্ক্তিতে পঙ্ক্তিতে ছড়ানো। জন্মের পর থেকে বাংলা ভাষা পাথরের মতো এক স্থানে বসে থাকেনি। বাংলা ভাষা পরিবর্তিত হয়েছে মানুষের কণ্ঠে, কবিদের রচনায়। এ বদলের প্রকৃতি অনুসারে বাংলা ভাষাকে 3টি স্তরে বিভক্ত করা হয়। প্রথম স্তরটি প্রাচীন বাংলা ভাষা। এর প্রচলন ছিল 950 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। তারপর 150 বছর 1200 থেকে 1350 পর্যন্ত বাংলা ভাষার কোনো নমুনা পাওয়া যায়নি। দ্বিতীয় স্তরটি মধ্যযুগের বাংলা ভাষা। 1350 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত যে ভাষা আমরা পাই তাই মধ্যযুগের বাংলা ভাষা। এ ভাষাও আজকের বাংলা ভাষার মতো নয়, তবে তা হয়ে উঠেছে আমাদের আজকের ভাষার অনেক কাছাকাছি। এ ভাষায় লেখা সাহিত্য অনায়াসে পড়া যায়, বোঝা যায়। 1800 খ্রিস্টাব্দ থেকে শুরু হয় আধুনিক বাংলা ভাষা। আধুনিক বাংলা ভাষাকেও ইচ্ছে করলে কয়েকটি ভাগে ভাগ করতে পারি। আজ যে দেশের নাম বাংলাদেশ, তার আকৃতি কিন্তু চিরকাল এরকম ছিল না। আগে বাংলাদেশ বিভক্ত ছিল নানা খণ্ডে, তাদেরও নাম ছিল নানা রকম, কিন্তু বাংলা বা বঙ্গ বা বাঙ্গালা যে নামেই একে ডাকি না কেন, এর নামটি এসেছে কোথা থেকে? এদেশের নামের কাহিনী বলেছেন সম্রাট আকবরের সভার এক রত্ন আবুল ফজল। তিনি বলেছেন বঙ্গ শব্দের সাথে আল শব্দটি মিলিত হয়েছে হয়ে এদেশের নাম হয়েছে বাঙ্গাল বা বাঙ্গালা। আমরা আজ বলি বাংলা। আল কাকে বলে? এদেশের আছে ক্ষেতের পর ক্ষেত, এক ক্ষেতের সাথে আরেক ক্ষেত যাতে মিলে না যায় তার জন্য থাকে আল। আল বলতে বাঁধও বোঝায়। এদেশ বৃষ্টির দেশ, বর্ষার দেশ, তাই এখানে দরকার হতো অসংখ্য বাঁধের। আল বা বাঁধ বেশি ছিল বলেই এদেশের নাম হয়েছে বাঙ্গালা বা বাংলা। বাংলা নামের ব্যুৎপত্তিটি একটু কেমন কেমন। বাংলাদেশ বহু বহু বছর আগে বিভক্ত ছিল নানা জনপদ বা অংশে। এক একটি কোমের নরনারী নিয়ে গড়ে উঠেছিল এক একটি জনপদ। ওই জনপদের নাম হতো যে কোম সেখানে বাস করত তার নামে। কয়েকটি কোমের নাম বঙ্গ, গৌর, পুন্ড্র, রাঢ়। এই কোমগুলো যে জনপদগুলোতে বাস করত, পরে সে জনপদগুলোর নাম হয় বঙ্গ, গৌর, পুন্ড্র ও রাঢ়। এগুলো ছিল পৃথক রাষ্ট্র। প্রাচীনতম কাল থেকে 6ষ্ঠ-7ম শতাব্দী পর্যন্ত বাংলাদেশ ছিল এসব ভিন্ন ভিন্ন জনপদে বিভক্ত। একটি রাষ্ট্র জমাট বাঁধতে এর অনেক সময় লেগেছে। 7ম শতাব্দীর আদিভাগে শশাঙ্ক গৌড়ের রাজা হন। তার সময়ে বর্তমানের পশ্চিম বাংলা প্রথমবারের মতো ঐক্যবদ্ধ হয়। তারপর বাংলাদেশের 3টি জনপদ বড় হয়ে দেখা দেয়। অন্যান্য জনপদ সেগুলোর কাছে ম্লান হয়ে যায়। এই জনপদ 3টি হচ্ছে গৌড়, পুন্ড্র, রাঢ়। শশাঙ্ক ও পাল রাজারা অধিপতি ছিলেন রাঢ়ের, অর্থাৎ পশ্চিমবঙ্গের। কিন্তু তাদের সময়ে একটি মজার কাণ্ড ঘটে। তারা নিজেদের রাঢ়াধিপতি বলে পরিচয় না দিয়ে নিজেদের পরিচয় দিতে থাকেন গৌড়াধিপতি বলে। গৌড় নামে সমগ্র দেশকে সংহত করতে চেয়েছিলেন শশাঙ্ক, পাল রাজারা এবং সেন রাজারা, কিন্তু তাদের চেষ্টা সার্থক হয়নি। কেননা গৌড়ের প্রতিদ্বন্দ্বী ছিল বঙ্গ। পাঠান শাসনকালে জয় হয় বঙ্গের। পাঠান শাসকেরা বঙ্গ নামে একত্র করেন বাংলার সমস্ত জনপদ। ইংরেজদের শাসনকালে বাংলা নামটি আরও প্রতিষ্ঠা লাভ করে, কিন্তু আকারে হয়ে পড়ে ছোট। 1947 সালে ভারতবর্ষ ত্রিখণ্ডিত হয়। বাংলার একটি বড় অংশ হয়ে পড়ে পাকিস্তানের উপনিবেশ। তখন তার নাম হয় পূর্ব পাকিস্তান। কিন্তু বাঙালিরা বাংলায় এ নাম মনে প্রাণে কখনো গ্রহণ করেনি। তাই 1971 সালে জন্ম নেয় নতুন বাংলাদেশ। বাংলা সাহিত্য, বাংলাদেশ এবং বর্তমানে যাকে পশ্চিম বাংলা বলা হয় তার মিলিত সম্পদ।